ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিক্ষা বিজ্ঞান উইথ এলসি। আজকে আমি যে নতুন বিষয়টি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বাডি সিস্টেম, অর্থাৎ জুটি বন্ধন। বা এই সম্পর্কে আমি ছোট্ট করে এবং সুন্দরভাবে তোমাদের সামনে একটি আমার মন্তব্য তুলে ধরতে চেয়েছি। আশা করি তোমাদের এই মন্তব্যটি শুনতে ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে। তবে চলো এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এই বাডি সিস্টেমকে বাংলা ভাষায় অনেক রকমভাবে পরিচিত রয়েছে। এই বাংলা ভাষায় একে কী ভাবে চেনা যায় দেখো, জোড় বাঁধা বা জুটি বন্ধন ব্যবস্থা বা বাডি সিস্টেম, এতগুলি বাংলা ভাষায় এই বাডি সিস্টেমকে বোঝানো হয়েছে। এই বাডি সিস্টেমের যে বাডি কথাটি রয়েছে সেটি ইংরেজি বাডি অর্থের একই শব্দে ব্যবহৃত হয়। যেমন দেখো, অন্তরঙ্গ বন্ধু বা বন্ধু, এই একই অর্থে কিন্তু এই বাডি আর ইংরেজি বাডিকে ব্যবহৃত করা হয়েছে। এটি একটি প্রতিবেদন বা প্রকল্প যার সূচনা করেছেন গ্যাবি ফরেস্ট। এই গ্যাবি ফরেস্ট এর নাম দিয়েছিলেন বাডি প্রজেক্ট। এই বাডি প্রজেক্ট বা বাডি সিস্টেম কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয় বা পরিচিত হয় 1942 সালে মেরিয়াম ওয়েবস্টারের মত অনুযায়ী। এই প্রকল্পটি গঠন হওয়ার মূল কারণ এই ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক মানুষের ওপর এই যুদ্ধের অভিঘাত পীড়ন এর জন্য নানা রকম মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির জন্য তাদেরকে নানা রকম অভিঘাত, ট্রমা, পীড়ন, স্ট্রেস এর ওপর দিয়ে যেতে হয়েছে। এই সমস্ত মানুষকে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসার জন্যই কিন্তু গ্যাবি ফরেস্ট এই প্রতিবেদনটি চালু করেছিলেন। তখনই গ্যাবি ফরেস্ট যার উদ্দেশ্য ছিল একজন স্বাভাবিক ব্যক্তির সাথে মানসিক দ্বিধায় সম্পন্ন যুক্ত ব্যক্তির জুটি বেঁধে প্রয়োজনীয় সাহস, শক্তি ও মানসিক স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই বাডি সিস্টেম বা বাডি প্রজেক্টকে তিনি গঠন করেছিলেন। এখানে দেখতে পাচ্ছ বাডি সিস্টেম সম্পর্কে মেরিয়াম ওয়েবস্টার একটি মন্তব্য প্রকাশ করেছেন। বাডি সিস্টেম refers to an arrangement in which two individuals are paid for the mutual safety in a hazardous situation. অর্থাৎ বাডি সিস্টেম এমন একটি ব্যবস্থা যেখানে দুটি ব্যক্তি কোনো সমস্যামূলক পরিস্থিতিতে পারস্পরিকভাবে নিরাপত্তার জন্য জুটি বেঁধে নিজস্ব সমস্ত কাজ করে। এই জন্য বাডি সিস্টেমের মূল বক্তব্য এটাই যে বাডি সিস্টেমে দুটি ব্যক্তিকে বা দুটি শিক্ষার্থীকে একসাথে যুক্ত করা হয়। সেই দুই শিক্ষার্থী কেউ স্বাভাবিক হতে পারে, কেউ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীও হতে পারে। তবে চলো এবার জুটি বাঁধার নীতি সম্পর্কে কি বলা আছে দেখে নেওয়া যাক। জুটি বাঁধার নীতি বা বাডি সিস্টেমের নীতিতে কি বলা হয়েছে দেখো, জুটি বাঁধার নীতি সাধারণত 4 প্রকারের বলা হয়েছে। 1. অপেক্ষাকৃত বড় ও অগ্রসর ছাত্রের সঙ্গে দুর্বল শিক্ষার্থীর জুটি বাঁধা হয়। 2. একজন সাধারণ শিক্ষার্থীর সাথে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জুটি বাঁধা হয়ে থাকে। এবং 3 নম্বর হচ্ছে দেখো, নবাগত ছাত্র এবং ছাত্রীর সাথে একজন বর্তমান শিক্ষার্থীর সঙ্গে জুটি বাঁধা হয়ে থাকে। 4 নম্বর, স্বাভাবিক জুটি যদি কার্যকারী ফল পাওয়া যায় তবে। এই 4টি নীতির ওপর কিন্তু ভিত্তি করেই শিক্ষক এই বাডি সিস্টেম প্রথাটি চালু করে বা পরিচালনা করে। এই বাডি সিস্টেমে বা জুটি বাঁধার উদ্দেশ্য কি করা আছে, মানে কারণ কি, এটা তৈরি হওয়ার কারণ কি, এখানে কি বলা আছে তাহলে দেখে নেওয়া যাক। জুটি বাঁধার উদ্দেশ্য ছিল দেখো, 1 নম্বর, এই প্রকল্পটি শ্রেণীকক্ষের অন্তর্ভুক্ত সকলের একত্রিত হওয়ার পরিবেশ সৃষ্টি করে। এটি একটি এমন পরিবেশ গঠন করে যেখানে একটি শ্রেণীকক্ষে সবাই মিলেমিশে থাকতে সুবিধা বোধ করে। 2 নম্বর দেখো, পীড়ন বা চাপ কমানো, যে তারা সেই শিক্ষার্থীরা যে সমস্ত স্ট্রেস, যে সমস্ত চাপের উপর দিয়ে গেছে তাদের মধ্যে মনোভাবটা কমানো কিভাবে যায় সেই জন্য এই বাডি সিস্টেমটাকে ব্যবহার করা হয়েছে। 3 নম্বর দেখো, কোনো কিছু আয়ত্ত করা, যেমন কোনো দক্ষতা হলো কোনো অনুশীলন করা, এই ক্ষেত্রে অন্য একজনের সহযোগিতা পাওয়া যায়। অবশ্যই যদি দুজন একসাথে কোনো কাজ করে, একজনের পক্ষে যদি কোনো কাজ
অসম্ভব মনে হয়, দ্বিতীয় ব্যক্তি কিন্তু সেই জন্য তাকে সাহায্য করতে পারে। দুজন মিলে কোনো না কোনো পদ্ধতি সেই কাজ থেকে বেরিয়ে আসা অবশ্যই বের করতে পারবে। তারা একে অপরকে সাহায্য করে নিজেদের সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবে। 4 নম্বর দেখো, মানসিকভাবে বল পাওয়া যায়। তুমি কোনো কারণে নিজের মানসিক চিন্তায় রয়েছো, কোনো নিজের কথা কাউকে বলতে পারছো না, এই জুটি বাঁধলে কি হবে, নিজের সমস্যা সম্পর্কে তুমি তারকে বলতে পারবে, কারণ সে তোমার এখন একটি বন্ধু হয়ে গেছে। শিক্ষার বন্ধুর সাথে তুমি নিজের মন্তব্য বা মনের কথা অবশ্যই আলোচনা করতে পারবে, যার ফলে সে তোমাকে বুঝবে এবং তোমরা একে অপরকে বোঝার সাথে নিজেদের সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবে। 5 নম্বর দেখো, দুর্বল ছাত্রের উন্নতি ঘটানো। অনেক সময় যে সমস্ত ছাত্র দুর্বল হয় তাদেরকে শিক্ষকরা একটু ভালো পড়াশোনায় সেই সমস্ত ছাত্রের সঙ্গে জুটি বাঁধে এবং তাদের জন্য কি হয়, সেই ভালো পড়াশোনার শিক্ষার্থীরা যাতে দুর্বল ছাত্রদেরকে অনেকটা ক্ষেত্রে শিক্ষায় ভালো উন্নত করতে বা ভালো পারফর্ম করতে সাহায্য করে। এবার দেখো, জুটি বাঁধার প্রকৃতি বা নেচারে কি বলা হয় যে দেখে নেওয়া যাক। এই জুটি বাঁধার প্রকৃতির মূল বক্তব্য হলো পারস্পরিক সহায়তা ও বোঝাপড়া। অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ পদ্ধতিতে এই বাডি সিস্টেম বা জুটি বাঁধার প্রকল্পটি শিক্ষার্থীর শক্তি ও চ্যালেঞ্জগুলিকে চিহ্নিত করে এবং অর্থপূর্ণ সংযোগের মাধ্যমে শিক্ষার্থীর ফাঁকগুলি পূরণ করে। এই কারণে অন্তর্ভুক্তিমূলক পরিবেশে শিক্ষার্থীরা একসাথে ভিন্ন ভিন্ন কাজে যুক্ত হয়। অবশ্য এখানেও দেখো একই কথা বলা হয়েছে, একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীকে একসাথে জুটি বাঁধা হয় এবং তাদেরকে একে অপরের মধ্যে যে সমস্ত ফাঁক রয়েছে, যে সমস্ত খারাপ দিক রয়েছে, সেগুলো একে অপরের সাথে মিলে তারা শুধরানোর চেষ্টা করে এবং নিজেদের মধ্যে আরো উন্নত ঘটায়, সমস্ত কিছুতে ভালো করার চেষ্টা করে। দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থীরা যে সমস্ত কাজে যুক্ত হওয়ার চেষ্টা কি, যেমন দেখো প্রজেক্ট, প্রকল্প, সোশ্যাল ইন্টারেকশন, সামাজিক মিথস্ক্রিয়া, শেয়ার্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ব ভাগাভাগি করতে তারা উপযোগী হয়ে ওঠে। ইম্পর্টেন্স অফ দ্য বাডি সিস্টেম ইন ইনক্লুসিভ এডুকেশন। দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে এই বাডি সিস্টেমের কি গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। দেখো, 1 নম্বর হলো একাডেমিক সাপোর্ট, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা প্রদান করে। অবশ্যই নিজের শিক্ষক সবসময় একটা শিক্ষার্থীকে একভাবে দেখতে পারবে না, কারণ তাকে শ্রেণীকক্ষে সবাইকে সমানভাবে দেখতে হয়। সেই জন্য সেই বাডি সিস্টেমে যদি পড়াশোনা করানো হয় তাহলে দুজন একে অপরকে, দুটি সঙ্গী যারা নিজেদের ফাঁক দেখতে পারবে, নিজেদের কোন দিকে অসুবিধা রয়েছে, কোন দিকে ভুল হচ্ছে সেটা লক্ষ্য করে একে অপরকে শুধরানোর চেষ্টা করবে। 2 নম্বর সোশ্যাল ইন্টারেকশন। অনেক শিক্ষার্থী কেমন হয়, যারা লজ্জিত, একটু শাই হয়, কোনো কাউকে কথা বলতে একটু লজ্জা বোধ করে, তারা আরেকটি নতুন ব্যক্তির সাথে কথা বলতে বলতে স্বাভাবিকভাবে সমাজে কেমন করে মিলতে হয়, একে অপরের সাথে কেমনভাবে কথা বলতে হয়, ইন্টারাক্ট করতে হয়, সেটা সম্পর্কে জানতে পারবে। 3 নম্বর দেখো, প্রমোটিং এমপ্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। সহানুভূতি ও বোঝাপড়া তাদের মধ্যে গঠন হবে। অবশ্যই একটা শিক্ষার্থী একা কখনোই অন্যর মনে কি চলছে বা অন্য কেমন পরিস্থিতি যাচ্ছে সেটা কখনো তারা বুঝতে পারবে না। যখন তারা দুজন মিলে, মানে এই দুজন শিক্ষার্থী মিলে একসঙ্গে কোনো কাজ করবে, তখন তারা বুঝতে পারবে যে তার ওই কাজে কি সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, এবং সেই সমস্যাটা বুঝতে পেরে সে তার প্রতি সহানুভূতি দেখিয়ে তাকে বোঝার চেষ্টা করবে এবং তাকে সেই কাজে ভালোভাবে কাজটা করার জন্য সাহায্য অবশ্যই করবে। 4 নম্বর দেখো, এনহ্যান্সিং কমিউনিকেশন স্কিল। অবশ্যই যোগাযোগ এর দক্ষতা বৃদ্ধি হবে। একে অপরের সাথে কথা বলতে, একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে গিয়ে তাদের মধ্যে একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে এবং তারা একে অপরের সাথে এবং আশেপাশে নিজেদের বন্ধুদের সাথেও ভালোভাবে কমিউনিকেট করতে পারবে। 5 নম্বর বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সেলফ এস্টেম। দেখো, নিজেদের মধ্যে যে একটা আত্মবিশ্বাস গঠন হবে, আত্মসম্মান গঠন হবে। তারা যখন একে অপরের সাথে কাজ করবে, তখন কেউ যদি কাউকে সাহায্য করে, ধরো একটা
সাধারণ শিক্ষার্থী, বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী এবং একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী একসাথে কোনো কাজ করতে গেলে অবশ্যই একটা ওই কাজটি সাধারণ শিক্ষার্থী খুব সহজেই করতে পারবে, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন কি হবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর পক্ষে সেই কাজটি করতে অনেকটা ক্ষেত্রে সমস্যা হবে। যখন সেই সাধারণ শিক্ষার্থী তাকে সাহায্য করবে কাজটি ভালোভাবে করার জন্য, তখন তার মধ্যে একটা বিশ্বাস বোধ হবে, একটা আত্মসম্মান গঠন হবে। সে নিজেকে বিশ্বাস করবে যে আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষকে সাহায্য করতে পারি এবং তাকে খুব সুন্দরভাবে নিজেদের সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আনতে সাহায্য করতে পারি। এবং ঠিক তেমনই ভাবে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরও সাধারণ শিক্ষার্থী বা সাধারণ ব্যক্তিদের ওপর একটা বিশ্বাস গঠন হবে, এবং সে যখন কাজটা নিজে করতে পারবে তখন সে নিজের আত্মসম্মান গঠন করতে পারবে বা আত্মবিশ্বাসও গঠন করতে খুব সহজেই পারবে। টিম ওয়ার্ক, দেখো এখানে টিম ওয়ার্ক 6 নম্বরে বলা হয়েছে টিম ওয়ার্ক অর্থাৎ দলগতভাবে কাজ করা। যখন একা কোনো কাজ করতে হয় তখন সে নিজেদের মধ্যে কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে সেটা কখনোই বলতে পারে না বা বুঝতে পারে না। যখন কোনো একের থেকে অধিক দুইজন মিলে কোনো কাজ করতে যায় তখন তারা দলগতভাবে কি সুন্দর কাজ করা যায় সেটা আস্তে আস্তে বুঝতে পারে এবং একে অপরের ভুল নির্দিষ্ট করে সেটাকে শোধরানোর চেষ্টাও খুব করতে পারে। 7 নম্বর দেখো প্রোগ্রেসিভ ম্যানার, তাদের মধ্যে ভালো ভালো অভ্যেসগুলো গঠন হতে শুরু করে। কোনো একে অপরের সাথে মিলে মিশে তারা অনেক সময় নিজেদের ভালো অভ্যেসগুলি একে অপরের কাছ থেকে গ্রহণ করে এবং নিজেদের মধ্যে সেটা স্থাপন করার চেষ্টা করে। এবার দেখো বাডি সিস্টেমের টাইপ সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ প্রকারভেদ। এখানে কি বলা হয়েছে দেখো, শিক্ষাক্ষেত্রে শিক্ষার পরিবেশ, ফলাফল ইত্যাদি অনুসরণ করে কিন্তু এই বাডি সিস্টেমের কটি ভাগ করা হয়েছে। কি কি দেখো, 1 নম্বরে বলা হয়েছে মেধাবী ছাত্রের সাথে অনগ্রসর ছাত্রের জুটি। 2 নম্বর বেশি বয়সী ছাত্রের সাথে অল্প বয়সী ছাত্রের জুটি। গ দেখো স্বাভাবিক ছাত্রের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রের জুটি। ঘ পুরনো ছাত্রের সাথে নবাগত ছাত্রের জুটি। সু অভ্যাসযুক্ত ছাত্রের সাথে সমস্যাপূর্ণ আচরণযুক্ত ছাত্রের জুটি। এই সমস্ত দলগুলি স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত হয়, তবে এই শিক্ষাক্ষেত্রে সুফলও বোঝা যায়। এই দলগুলি শিক্ষকের নির্দেশনা অনুযায়ী গঠন হয় এবং পরিচালিত হয়। অবশ্যই দলগুলি গঠনের সময় শিক্ষকদের প্রথম কর্তব্য এটা হবে যে তাদের মাতা পিতার কাছ থেকে অনুমতি নেওয়া, যে তারা তাদের ছেলে মেয়েদেরকে একটি বন্ধু বা সাথে বা কোনো একটি শিক্ষার্থীর সাথে দল গঠন করে কোনো কাজ করাতে পারেন কিনা, এবং সেই দলটি গঠন হওয়ার পর অবশ্যই শিক্ষার্থীদের ওপর শিক্ষক নজর রাখবেন এবং তাদের কাজের কি ফলাফল হচ্ছে, কি গ্রোথ হচ্ছে সেগুলো তিনি লক্ষ্য রাখবেন, এটি তারই কাজ। এই বাডি সিস্টেমে শিক্ষার্থীরও গুরুত্বপূর্ণ এক ভূমিকা রয়েছে। তবে চলো এবার প্রকারভেদের পর সুবিধাতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। দেখো সুবিধা বা অ্যাডভান্টেজে কি বলা হয়েছে দেখো, 1 নম্বর হচ্ছে শিক্ষণ পদ্ধতিটি বিদ্যালয়ে সমষ্টিগত মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। কেউ কোনো ছাত্র একাকিত্ব থাকে না, আর একে অপরের সাথে মিলেমিশতে শুরু করার পর তারা সমষ্টিগত মনোভাবের সৃষ্টি করতে সুবিধা পায়। 2 নম্বর শিক্ষার্থীদের স্বাতন্ত্র্য ও বৈচিত্র্যকে যেমন মর্যাদা দেওয়া হয় তেমন যৌথ মনোভাব গড়ে তুলতে তাদের মধ্যে শুরু হয়। অংশীদারীয় মনোভাব গড়ে তুলতেও তাদের মধ্যে শুরু হয়। 3 নম্বর দেখো, এতে শিক্ষার্থীরা একে অন্যের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, ফলে তারা হাতে কলমে নিজেদের সমস্ত কাজ করে এবং তার জন্যই তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং আত্মনির্ভরও হয়ে ওঠে। 4 নম্বরে কি বলা হয়েছে দেখো, এখানে শিক্ষার্থীরা সমস্যামূলক আচরণ দূর করে এবং প্রত্যাশিত আচরণ আয়ত্ত করে, মানে ভালো যে ম্যানার্সগুলো রয়েছে, ভালো আচরণগুলো তারা গ্রহণ করে। এই সুযোগটা কিন্তু তারা দুজনেই পেয়ে থাকে। 5 নম্বরে দেখো, এখানে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দক্ষতা সোশ্যাল ইন্টিগ্রেশন অর্জিত হয়। এই মূল কথাগুলো কিন্তু বাডি সিস্টেম থেকে আমরা খুব সহজে একটা বুঝতে পারছি যে এটার জন্য বাডি সিস্টেমের জন্য একটা শিক্ষার্থী আত্মবিশ্বাসী হয়ে ওঠে, আত্মনির্ভরশীল হয়ে ওঠে, একে অপরের সাথে মিশতে শেখে, টিম ওয়ার্ক করতে শেখে এবং সোশ্যাল কিভাবে করতে হয়, ইন্টারগ্রেশন কি করতে হয়, সামাজিক মিথস্ক্রিয়া কি করে ঘটাতে হয় সেটা কিন্তু খুব সহজভাবে এবং সাধারণভাবে শিখে যায়।
এরপরে দেখো এর সুবিধার সাথে সাথে কিছু দুর্বলতাও রয়ে থাকে। এই দুর্বলতায় কি বলা হয়েছে দেখে নি। এই বাডি সিস্টেমের সুবিধা থাকলেও কিছু কিছু দুর্বলতাও রয়ে থাকে। যেমন দেখো 1 নম্বর, অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীর জুটিতে স্পেশাল চাইল্ডটি বোঝা হয়ে দাঁড়ায় সাধারণ শিক্ষার্থীর জন্য। অনেক সময় কি হয়, সাধারণ শিক্ষার্থীরা নিজেদের কাজ সঠিক মতো এবং সময়ের মধ্যে করে ফেলতে পারে, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সেটা অবশ্যই করতে পারবে না। তাদেরকে হেল্প করতে হবে তাদের কাজ সম্পন্ন করার জন্য। তার কারণেই সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় বিরক্ত হতে পারে এবং তাদেরকে বোঝা ভেবে নিজের কাজটি করার পর তাদেরকে হয়তো তাদের কাজে হেল্প নাও করতে পারে, এবং নিজের জুটি থেকে তাদের কাজটা যাতে কোনো রকমভাবে সম্ভব হয় তার জন্য তাড়াহুড়ো করে তাকে না বুঝিয়ে, তাকে না জানিয়ে কি করা উচিত না উচিত, কেমনভাবে কাজটা করতে হবে সেটা না জানিয়ে নিজে কাজটি করে নিতে চাইবে। 2 নম্বর দেখো, এখানে একজন উপকৃত হলে দ্বিতীয় জনকে কোনো রকম উৎকর্ষতা দান করে না। যদি এই দুটি শিক্ষার্থীর মধ্যে একজন কোনো ভালো পারফর্ম করলে, কারো ভালো ফল হলে, দ্বিতীয় জন যে তার জন্য দায়ী হতে পারে বা তার জন্য সে ভালো পারফর্ম করছে তার জন্য কোনো রকম তাকে প্রিফার দেওয়া হয় না, তাকে প্রাইড দেওয়া হয় না, উৎকর্ষতা দান করা হয় না। 3 নম্বরে দেখো কি বলা হয়েছে, অনেক সময় শিক্ষক নির্দেশিত জুটি মসৃণভাবে পরিচালিত হয় না। তারা নিজেদের উদ্যোগে জুটি বন্ধনটি সফল করতে পারে না। অনেক সময় এমন হতে পারে যে দুটি শিক্ষার্থী হয়তো একে অপরকে পছন্দ করে না, কিন্তু বাধ্যতামূলকভাবে শিক্ষকের কথায় তারা একটা জুটিভাবে গঠন হয়েছে, এবং সেই গঠন হওয়ার পর তারা একে অপরকে কোনোভাবে কাজে সাহায্য করতে পারছে না, বরং তাদের মধ্যে আরো সমস্যা সৃষ্টি হচ্ছে। তারা একে অপরের কাজে বরঞ্চ বাধা সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে এটা শিক্ষকের কাছে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তারা যদি একে অপরকে পছন্দ না করে তাহলে একে অপরকে অত্যাচার করতে শুরু করবে বা কোনো রকম ভাবে সমস্যা করবে তাদের একে অপরের জন্য। তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে এই বাডি সিস্টেমের ভালো দিক থাকলেও কিছু কিছু খারাপ দিকও রয়েছে। তবে এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে বাডি সিস্টেমের মূল বক্তব্য এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত মানুষেরা অভিঘাত এবং পীড়নের ওপর দিয়ে বয়ে নিজের মানসিক শান্তি হারিয়েছেন, মানসিক সমস্যার সম্মুখীন হয়েছে, তাদেরকে ভালোভাবে মানসিক শান্তি প্রদান করার জন্য, স্বস্তি প্রদান করার জন্য এবং তাদেরকে সাহস, নিজের মনে আবার পুনরায় সাহস তৈরি করার জন্য, আত্মবিশ্বাস গঠনের জন্য এই গ্যাবি ফরেস্ট এই প্রকল্পটি বা প্রতিবেদনটি গঠন করেছিলেন, যা প্রথম ব্যবহৃত হয়েছিল। এই শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল 1942 সালে মেরিয়াম ওয়েবস্টারের মতে। এর প্রধান কারণই ছিল যে তাদের মধ্যে কিভাবে, অর্থাৎ শিক্ষার্থী বা ব্যক্তিগণের মধ্যে কিভাবে সেই অভিঘাত বা পীড়ন থেকে মুক্তি দেওয়া যায় তার জন্য এই প্রতিবেদনটি গঠন করা হয়েছিল। আশা করি তোমরা এই যে ব্যাখ্যাটি আমি তোমাদেরকে ছোট্ট করে দিলাম সেটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এই সম্পর্কে যদি তোমাদের কাছে কোনো নতুন তথ্য বা ধারণা থাকে আমার সাথে সেটি অবশ্যই শেয়ার করো এবং অন্যদেরকে জানার সুযোগও করে দিও। থ্যাংক ইউ।